কর্মব্যস্ত জীবনে সারাদিন আমাদের রান্না, খাওয়া এগুলোই কিন্তু সারাদিনের কাজ নয়। তার সাথে কিন্তু ঘরবাড়ি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করাও কিন্তু দারুণ একটা কাজ। তাই সময়ের মধ্যে সমস্ত কাজ যদি সেরে ফেলতে হয়, তার জন্য সংসার জীবনে ছোট, ছোট টিপস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো দেখলে আমাদের কাজগুলো অনেক বেশি সুবিধা হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। পনির তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। বিশেষ করে নিরামিষ দিনে পনিরটা যদি আমাদের রান্নার সাথে রাখি সেক্ষেত্রে কিন্তু খাওয়াটা বেশ ভালোই জমে। কিন্তু পনিরের নানান রকম রেসিপির সাথে পনির দিয়ে যদি কোনো কিছু পরোটা বা কোনো কিছু বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু পনিরটা এরকমভাবে চৌকো, চৌকো করে না কেটে তখন কিন্তু পনিরটাকে আমরা এরকমভাবে মেখে নিয়ে নানান রকম রান্না করি। শুধুমাত্র যে পরোটা করি তা না, অনেক সময় ছানার কোপ্তা থেকে শুরু করে নানান রকম রান্নাই কিন্তু এইভাবে পনিরটাকে মেখে নিয়ে করতে হয়। তখন একটা অসুবিধা হয় কি বলতো বন্ধুরা? যদি সকালের মধ্যে আমরা রান্নাটা করে নিই, সেই রান্না যতই আমরা ফ্রিজে রাখি, এই পনিরটা দিয়ে কিন্তু রান্নাটা করার পর রাতের দিকে একটা কেমন টকটক গন্ধ বেরোয়। কেন বেরোয় জানো? এরকম সমস্যা কেন হয়? আমরা ভুল কাজটা করি। পনিরটাকে হাত দিয়ে মেখে নিই। আর যেকোনো খাবারে আমরা জানি প্রচন্ড গরমে বা ঠান্ডাতেও কিন্তু অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়। কি কারণে? এরকমভাবে হাত দিয়ে যখন আমরা মাখবো না, তখন এই নোক লাগলেই কিন্তু যেকোনো খাবার নষ্ট হয়ে যায়। আর পনির তো যেহেতু দুধের একটা খাবার, তাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যতই আমরা ফ্রিজে রাখি। তাই এবার থেকে কোনো কিছু যদি মেখে আমাদের করতে হয়, যেরকম ধরো দুধের এই পনিরটা, তখন কিন্তু এরকমভাবে হাত দিয়ে চটকে আর মাখবো না। যাতে নোক না লাগে সেইরকমভাবে কি করতে হবে, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে এইভাবে যদি আমরা পনিরটাকে গ্রেট করে নিই, সেক্ষেত্রে মাখার থেকে তো ভালো হবেই, সাথে খুব সুন্দর মতো একদম মিশেও যাবে, কোনো রকম লাম্পস থাকবে না। আর কাজটাও কিন্তু অনেক সহজে হয়ে যাবে। তাই একটু যদি খাবারটা ঠিকঠাক রাখতে চাই তাহলে একেবারেই কিন্তু পনিরটা মাখার সময় হাত লাগানো যাবেই না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু গ্রেট করাও হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই সমস্যাটা কি কখনো হয়? মাঝে মধ্যেই কিন্তু হয় এটা আমার সাথে, যে লবণ ভুল করে ভিজে হাতে ধরে ফেলি। তার ফলে সমস্ত লবণ কিন্তু ভিজে যায়, জমাট বেঁধে যায়। আর এই ভেজা লবণ দিয়ে রান্না করতে গেলে খেয়াল করে দেখবে যেটুকু দেওয়ার দরকার তার থেকে কিন্তু অনেক বেশি রান্নায় পড়ে যায়। তার ফলে কিন্তু রান্নাটার স্বাদ বিগড়ে যায়। তো যদি লবণ এরকম ভাবে ভিজে যায়, কিংবা বর্ষাকালে অনেক সময় একা একাই কিন্তু লবণের মধ্যে জল হয়ে যায়, তো এরকম যদি সমস্যা হয়, এই লবণ কিন্তু আমরা কাজে লাগাতে পারি না, ফেলে দিতে হয়। তো এই লবণটাও দেখছো বেশ খানিকটা কিন্তু ভিজে গেছে। ভিজে গেছে কিভাবে বুঝবে? এইরকম ভাবে হাতের মধ্যে নিয়ে ঝেড়ে ফেলবে। তাতে যদি সম্পূর্ণ লবণটা হাত থেকে চলে যায় তাহলেই বুঝতে হবে যে লবণ ড্রাই আছে। আর না হলে যদি হাতের মধ্যে একটুও লেগে থাকে বা পাত্রের মধ্যে একটুও লেগে থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে লবণটা কিন্তু হালকা ভিজতে আরম্ভ করেছে। এ পর্যায়ে লবণটাকে কি করব, আবার রিইউজ করার জন্য লবণটাকে এরকম রুটি করার একটা তাওয়ার মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় গ্যাসের আঁচ কম করে দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কম থাকে। কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। আর গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লবণটা পুড়ে যাবে। জাস্ট এর মধ্যে যেটুকু জল রয়েছে সেই জলটা ড্রাই করার জন্য সামান্য একটু পরিমাণ আগুন পেলেই কিন্তু যথেষ্ট। এরপর হালকা হালকা করে এরকম নাড়িয়ে যেতে হবে। আর একভাবে কিন্তু লবণ রেখে দিলে লবণটা সম্পূর্ণ পুড়ে যাবে। তাই হালকা হালকা করে এইভাবে ভেজে নাও। তারপর লবণটা ঠান্ডা হয়ে গেল, লবণটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নাও। দেখবে যে পরিমাণ জল হয়েছিল লবণটার মধ্যে সেটা কিন্তু আবার টেনে যাবে। আর এই লবণকে কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারবো। তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। সুতো কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে। ছোটখাটো সেলাই করার জন্য আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি নানান কালারের সুতো থাকে। আর সুতোগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো, এটা না বুঝতে পেরে ঠিকঠাক মতো যত্নে রাখার জন্য অন্তত এরকম একটা পলিথিনের মধ্যে বা একটা ব্যাগের মধ্যে বা একটা কৌটোর মধ্যে এভাবে রেখে দিই। যেখানেই রাখি না কেন, সুতোগুলো যদি ঠিকঠাক মতো না রাখি, এইভাবে কিন্তু একসাথে সমস্ত সুতোগুলো পেঁচিয়ে যায়। যার ফলে যেই সুতোটা দরকার সেই সুতোটা খুলতে গেলে অনেকগুলো সুতো পড়ে যায়, আমাদের এক্সট্রা খাটনি হয়। তো কিভাবে আমরা সুতোর বক্সটা অর্গানাইজ করব? কেননা সুতোর বক্স কিন্তু এরকম বাজারে কিনতে পাওয়া যায়, যেটা কিনা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আর এইভাবে যদি সুতোর বক্স না কিনে এনে ঘরেই আমরা থ্রেড বক্স বানিয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে কোথাও গিয়ে কিন্তু বেশ অনেকটা কাজের সুবিধা হচ্ছে। তার জন্য এরকম একটা প্রয়োজন মতো তোমরা বক্স নিয়ে নাও। এখানে আমি এরকম একটা ছোট টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সটা কিন্তু আর ব্যবহার হয় না। তো এই টিফিন বক্সের নিচের এই অংশটার মধ্যে বেশ কতগুলো ডবল টেপ গাম এইভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে আটকে নাও। আমার কাছে অল্প সুতো, তাই খুব বেশি ডবল টেপ গাম লাগালাম না, তবে অবশ্যই একটু গ্যাপ দিয়ে আটকাবে। এরপর এই সুতোগুলোকে এই ডবল টেপ গামের ওপর ওপর এইভাবে বসিয়ে দাও। যদি তোমাদের কাছে ডবল টেপ গাম না থাকে সেক্ষেত্রে কি করবে, এরকম সুতোগুলোকে নিয়ে সাইডে সাইডে আলাদা
আলাদা, আলাদা একটু গ্যাপ দিয়ে, দিয়ে রেখে দেবে। আর এই কন্টেনারটার যে ঢাকনাটা, এই ঢাকনার মধ্যেও একটা ছোট্ট ডবল টেপ গাম আটকে নিয়ে এবার প্রয়োজন মতো ধরো কাঁচি, বোতাম, হুকের প্যাকেট, সেফটি পিন যেগুলো প্রয়োজন আলাদা করে সেগুলোও কিন্তু এই ঢাকনার সাথে অ্যাটাচ করে রাখতে পারো। তাহলে কাজের সময় যেরকম খোঁজাখুঁজি তো করতেই হবে না, সাথে সমস্ত কিছু একসাথেও পেয়ে যাবো আর কাজটাও কিন্তু করতে অনেক বেশি সুবিধা হবে। তাই সমস্ত কিছু একসাথে অর্গানাইজ করে রাখার জন্য এই বক্সটা কিন্তু অত্যন্ত বেশি জরুরি। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করি আর বাচ্চা যদি সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধপত্র আমাদের এমার্জেন্সি পারপাস নিয়ে বেরোতে হয়। কিন্তু যদি এই ধরনের কোনো লিকুইড সিরাপ ওষুধ আমাদের ব্যাগের মধ্যে নিয়ে বেরোতে হয় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই বোতলগুলো থেকে কিন্তু মুখের কাছটা থেকে বেশ কিছু ওষুধ এরকম লিক করে। আর লিক করলে কি সমস্যা হবে? ব্যাগের মধ্যে থাকা প্রয়োজনীয় জিনিস সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আঠা, আঠা হয়ে যাবে ব্যাগের মধ্যে। ব্যাগের ভেতরটাও আলাদা করে পরিষ্কার করতে হবে। তো এই বোতলগুলোকে আমরা নেবো কিভাবে? এই বোতলগুলো তো আর আলাদা করে সিল করার কোনো অপশন নেই। হ্যাঁ বন্ধুরা, সিল করার অবশ্যই অপশন আছে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন। প্রত্যেকের বাড়িতেই কম বেশি বেলুন থাকে। বেলুন না থাকলেও ৳২-১ দিয়ে কয়েকটা বেলুন কিনে আনো। তারপর ট্রাভেল করার সময় এই কাজটা তোমরা করে নাও। এবার বেলুনের মাথার দিকের অংশটাকে এইরকম ভাবে কেটে নাও। আর কেটে নেওয়া অংশটাকে ফেলে দাও। আর এই যে নিচের অংশটা রয়েছে এটাকে এইরকম ভাবে ওষুধের বোতলের মধ্যে মুখের দিকটা দিয়ে টাইট করে পরিয়ে দাও। দেখবে বন্ধুরা এই মুখটা একেবারে তো সিল হয়ে যাবেই আর কোনো রকম ভাবেই কিন্তু কোনো ওষুধের গা থেকে পড়বে না। প্রয়োজন মতো তোমরা ওষুধের সিরাপের বোতলের মধ্যে এই বেলুনের কাটা অংশটাকে পরিয়ে নিয়ে নিশ্চিন্তে যেখানে খুশি ট্রাভেল করো। প্রয়োজন মতো খোলো আবার আটকে দাও। দেখবে সিল করা অবস্থায় কিন্তু কোনো রকম ভাবে আর ওষুধ মিসইউজ তো হবেই না, সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও কমবে। চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন কোনো কিছু ভাজাভুজি করি তখন দেখবে সেই তেল যদি এক্সট্রা থাকে এই তেলের মধ্যে কিন্তু বেশ খানিকটা এরকম পোড়া অংশটা পড়ে থাকে। আর এই পোড়া অংশ ঠিকঠাক মতো কিন্তু আমরা এই তেল থেকে তুলতে পারি না। বড়, বড় এরকম পোড়া অংশ থাকলে চামচের সাহায্যে তুলে ফেললেও আর ছোট, ছোট যে দানা, দানা গুঁড়ো, গুঁড়ো যে পোড়া অংশগুলো থাকে এটা তেলের একেবারে নিচের দিকেই লেগে থাকে। যেটা কিনা ঠিকঠাক মতো পরিষ্কার করতে না পারলে পরবর্তী সময় এটা রান্নায় আমরা দিতে পারি না। আর এরকম ছাঁকনি দিয়ে যখন আমরা ছাঁকবো অনেক সময় দেখা যায় ছাঁকনি ভেদ করেও কিন্তু একদম মিহি যে দানা, দানা গুঁড়োগুলো সেগুলোও কিন্তু পাস হয়ে যায়। তো পোড়া অংশটা যদি আমরা ঠিকঠাক মতো ছাঁকতে নাই পারলাম সেক্ষেত্রে কিন্তু এই তেল ব্যবহার করার কোনো রকম সুবিধাই আমাদের হলো না। তো কি করতে হবে? এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি টিস্যু পেপার। তোমরা চাইলে তুলোও নিতে পারো। খুব সামান্য পরিমাণ তুলো একদম পাতলা করে এরকম ভাবে ছাঁকনির ওপর বিছিয়ে দাও। এখানে আমি টিস্যু পেপারটাকে ছোট এক টুকরো নিয়েছি আর টুকরোটাকে এরকম ভাবে ছাঁকনির ওপর ভালো করে বিছিয়ে দিয়েছি। তো এখানে ২ টো আমি টিস্যু পেপার নিয়েছিলাম তাই একটাকে সরিয়ে দিলাম। কেননা ২ টো দিলে আর তেলটাই পাস হবে না। তারপর এখানে এই পোড়া তেলটা এই টিস্যু পেপারের ওপর দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা একটু হয়তো টাইম নষ্ট হবে আর কিন্তু তাতে কিন্তু একেবারে সুন্দর মতো তেলটা ফিল্টার হয়ে পড়বে। একেবারেই কোনো রকম নোংরা আর পড়বে না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর মতো আস্তে, আস্তে নিচের দিক থেকে তেলটা পড়ছে আর এই যে ন্যাপকিনটা দেওয়া রয়েছে না, ন্যাপকিনটার মধ্যে কিন্তু সমস্ত ভাজাভুজির যে পোড়া অংশগুলো সেটা কিন্তু আটকে যাচ্ছে আর নিচ থেকে কিন্তু তেলটাও পড়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে তেলটাকে ছেঁকে নিতে পারি তাহলে কিন্তু দেখবে একেবারেই আমাদের কোনো রকম তেলটা ফেলতে হচ্ছে না। দেখলে একেবারে কিন্তু এই পেপারটার মধ্যে তেলের পোড়া অংশগুলো রয়ে গেল। তো এইভাবে যদি একটুখানি কাজটা আমরা সহজ করে নিই কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হবে। তো চলো দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা অনেকেই সিঁদুরের টিপ পরি। আবার অনেকে সিঁদুরও পরি কপালে। তো যখন এরকম ভাবে সিঁদুরের টিপ পরবো গরমকালে কিন্তু একটা সমস্যা হয়। ফু দিলে বা সিঁদুরের টিপটা পড়ার সাথে, সাথে গুঁড়ো, গুঁড়ো সিঁদুরগুলো কিন্তু চারিদিকে উড়ে যায়। আবার কখনো ঘামের জন্য কিন্তু সিঁদুর লেপটে যায় বা এরকম হাত লাগলেও কিন্তু সারা কপাল লাল হয়ে যায়। তো এরকম নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তেই হয় সিঁদুর পরার পর। তো আমরা যখন মহিলারা সিঁদুর পরবো তার আগে একটা ছোট্ট কাজ যদি করে নিই তাহলে কিন্তু আর কোনো রকম সিঁদুর লেপটেও যাবে না, গুঁড়ো, গুঁড়ো সিঁদুরও চারিদিকে উড়ে যাবে না। তার জন্য কি করব? অবশ্যই টিপ পরার সময় কখনোই কিন্তু আমরা যখন সিঁথিতে সিঁদুর দিই সেই সময় এই কাজটা করব না। খুব সামান্য পরিমাণ একটুখানি ভ্যাসলিন এরকম ভাবে টিপ পরার অংশটা এরকম লাগিয়ে নাও। তারপর খুব সামান্য পরিমাণ এইভাবে গুঁড়ো দিয়ে তোমরা টিপ পরে নাও। আর এইভাবে টিপ পরলে দেখবে যেখানে তোমরা টিপটা পরবে পার্টিকুলার সেখানেই থাকবে। গুঁড়ো তো উড়বেই না। সাথে কিন্তু চারিদিক লেপটে যাওয়ারও কোনো রকম আ ভয় থাকবে না। এমনকি ঘামেও সিঁদুরটা গলে, গলে পড়বে না। আর সাইড থেকে সম্ভব হলে এরকম ভাবে ভ্যাসলিনটা মুছে দাও বা থাকলেও কোনো রকম সমস্যা নেই। এরকম টিপের জায়গাটা যদি একটুখানি ভ্যাসলিন মিশিয়ে আমরা পড়তে পারি তাহলে কোনো রকম ঘাটাঘাটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই কিন্তু লেপটে যাচ্ছে না। আর সাইডেরটা কিন্তু একেবারে
একেবারে একটুতেই কিরকম চারিদিক ছড়িয়ে গেছিল। তো একটু, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমরা যে ভালো জামাকাপড়গুলো পরি সেই সমস্ত জামাকাপড় কি আমরা কখনো ভাবতে পারি আয়রন ছাড়া ইস্ত্রি করব? সেই সমস্ত জামাকাপড় আমরা কাচার পর এতটাই রাফ হয়ে যায়, এতটা wrinkles পড়ে যায় যে আমরা কিন্তু এই সমস্ত জামাকাপড়গুলো না আয়রন করে পরতেই পারি না। কিন্তু যদি হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আয়রন করা সম্ভব না হয়, কিংবা যদি দেখা যায় যে আমরা দোকানে দিই আয়রন করতে, সেই দোকানটা বন্ধ, কিংবা ঘরে আয়রনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তো আয়রন ছাড়া কিভাবে আয়রন করা যায় তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মগ। আর তোমরা হয়তো বলবে এখানে কেন আমি মগটা চুজ করলাম? মগের মধ্যে যেহেতু একটা হাতল রয়েছে, তাই এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। আর মগের নিচের দিকটা কিন্তু অনেকটা ফ্ল্যাট মতো অংশ রয়েছে। তাই এই কাজটা করতে কিন্তু যেহেতু মগটা বেশি সুবিধা হবে, তাই মগটাকেই কিন্তু বেছে নিয়েছি। তো তবে অবশ্যই সিলভার বা এরকম স্টিল বা অ্যালুমিনিয়ামের মগ নেবে। প্লাস্টিকের কিন্তু কোনো রকম মগ নেবে না। তারপর এখানে আমি মগের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি। জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো জলের মধ্যে লবণ। লবণটা দেওয়ার কারণে জলটা অনেক সময় পর্যন্ত বেশি সময় ধরে গরম থাকবে। তো এখানে জলটা ফুটে গেছে। এরপর কি করব, এই যে জামাটা নিয়েছিলাম, প্রচুর পরিমাণে wrinkles আছে নিচের দিকটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু জলটা গরম রয়েছে না, নিচের দিকটা যেহেতু মগের ফ্ল্যাট রয়েছে আর হাতলটা ধরেও কাজটা করতে সুবিধা হচ্ছে, তাই কিন্তু এই মগটা দিয়ে সুন্দর মতো এই জামাকাপড়গুলো আমরা আয়রন করে নিতে পারি। জিনিসটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর তোমরা যতক্ষণ না নিজেরা করবে ততক্ষণ কিন্তু একেবারেই এটা বিশ্বাস হবে না যে এইভাবেও কি জামাকাপড় আয়রন করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রিক বিল ছাড়া যদি এইভাবে আমরা এমার্জেন্সি পারপাস আয়রন ছাড়া আয়রন করে নিই, সেক্ষেত্রে কোথাও গিয়ে তো কিছুটা হলেও সুবিধা হচ্ছে। তো তোমরা জামাটা দেখলেই বুঝতে পারছো কিন্তু বেশ ভালো মতো আয়রনটা হয়ে যাচ্ছে। খুব বেশি ফাইন একদম 100 এ 100% না হলেও 100 এ কিন্তু 90% কিংবা 80% কিন্তু আয়রন হয়েই গেল। তো এইভাবে যদি এমার্জেন্সি পারপাস আয়রনটা করে নিতে পারি, কোথাও গিয়ে তো সুবিধা হচ্ছে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।